বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র বন্ধুগণ, আশা রাখি সবাই ভালো আছো আর ভালো থাকবে এই কামনা। আর আমি দীর্ঘদিন চেষ্টা করেছি তোমাদের জন্য কিছু করার জন্য। বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা এইসবের কারণে কাজটি করা হয়ে ওঠে না, কিন্তু আজ তোমাদের সামনে হাজির হয়েই গেলাম। আর আমি আশা রাখি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের জন্য অনেক কাজে লাগবে। আর তোমরাও অনেক কিছু শিখতে পারবে। সে সাথে তোমরা যদি আমাকে উৎসাহ দাও তাহলে হয়তো আমি তোমাদের জন্য আরও কিছু করতে চেষ্টা করব। আমি আজ তোমাদেরকে রসায়নের কিছু বিষয় নিয়ে কথা বলবো। রসায়নের আজ তো বলবো, কিন্তু ভবিষ্যতে ধারাবাহিক প্রক্রিয়াটি আমি চালিয়ে যেতে চেষ্টা করব। আজ আমি পরমাণুর গঠন সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো। আর এই পরমাণুর গঠন আমি এখানে 3টি চিত্র এঁকেছি, তোমরা অবশ্যই দেখেছ। আর পরমাণুর গঠন আলোচনা করতে হলে আমাকে এই চিত্রগুলি বুঝতে হবে। আর পরমাণুর গঠন নিয়ে আমি আলোচনা করার আগে পরমাণু কি সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। পরমাণু কি, তার সংখ্যা কি, কেই বা পরমাণু সম্পর্কে আমাদেরকে ধারণা দিল। আর ধারণা তো দিল বিজ্ঞানী ডেমোক্রিটাস নামক একজন বিজ্ঞানী, যিনি খ্রিস্টেরও জন্মের আরও প্রায় 350 বছর আগে আমাদেরকে বলেছিলেন যে সকল পদার্থ যখন তুমি ভাঙতে থাকবে, ভাঙতে ভাঙতে অতি ক্ষুদ্র কণা পাবে, যাকে আর ভাঙা যাবে না। এটাই হলো পরমাণু। আর উনি এর নাম দেন অ্যাটম। আর অ্যাটম শব্দের অর্থই হলো অবিভাজ্য, যাকে আর বিভাজিত করা যায় না। কিন্তু তার এই মতবাদের উপর প্রায় 100 বছর পর বিজ্ঞানী অ্যারিস্টটল হস্তক্ষেপ করেন। তিনি বলেন যে না, পরমাণু অবিভাজ্য হতে পারে না, কারণ পদার্থ ভেঙে শেষ করা যায় না। তাকে যত ভাঙো ততই সে ভাঙবে, ভাঙতে থাকবে, সে ভাঙতে থাকবে, তাকে ভেঙে তুমি শেষ করতে পারবে না। আর মানে তাকে যত ভাঙবে ততই তাকে ভাঙতে পারবে, কোনো না কোনো কিছু তার মধ্যে পাবেই। তো তার এই মতবাদের ফলে প্রায় 2000 বৎসর পর্যন্ত পরমাণুর গঠন বা পরমাণু নিয়ে যে ডেমোক্রিটাসের মতবাদ সেটি ধামাচাপা পড়ে থাকে। কিন্তু 2000 বৎসর পর ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে তিনি পরমাণুর মডেল প্রস্তাব করেন, যেই মডেল ছিল ওই ডেমোক্রিটাসেরই তথ্যের উপর ভিত্তি করে। তিনি বলেছিলেন যে পরমাণুকে ধ্বংস করা যায় না বা কী করা যায় না, সৃষ্টিও করা যায় না। ওই ডেমোক্রিটাস যেভাবে বলেছিলেন সে অবিভাজ্য, তিনিও বলেছিলেন অবিভাজ্য। কিন্তু বিজ্ঞানী অ্যারিস্টটল যে মতবাদ দিয়েছিলেন যে পরমাণু বিভাজ্য বা কোনো পদার্থকে ভেঙে শেষ করা যায় না, তাকে যত খুশি তত ভাঙা যায়, সেই মতবাদই
পরবর্তীতে প্রমাণিত হলো যখন 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর মডেল প্রস্তাব করেন। তিনি বললেন যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ আছে আর বাহিরে পরমাণুর চারদিকে ইলেকট্রন রয়েছে। ইলেকট্রনগুলি সৌরজগতের চারদিকে যেমন গ্রহ উপগ্রহগুলি ঘূর্ণায়মান, ঠিক ইলেকট্রনগুলিও নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে। কিন্তু তার এই মতবাদেও সীমাবদ্ধতা রয়েছে। কী সীমাবদ্ধতা রয়েছে? যে আমরা যদি বলি যে গ্রহ উপগ্রহগুলি চার্জ নিরপেক্ষ, কিন্তু পরমাণু যে ইলেকট্রন তারা হলো ঋণাত্মক চার্জযুক্ত। তারপর তিনি যে বলেছেন যে পরমাণুগুলো সর্পিলা আকারে ঘূর্ণায়মান, ইলেকট্রনগুলো সর্পিলা আকারে ঘূর্ণায়মান নিউক্লিয়াসের চারদিকে। এই ইলেকট্রনগুলো সর্পিলা আকারে যদি ঘূর্ণায়মান হয় তাহলে ম্যাক্সওয়েলের তথ্য অনুযায়ী যখন কোনো বৃত্তাকার পথে কোনো ইলেকট্রন বা কোনো চার্জ ঘুরতে থাকে তখন সে কি করে? অনবরত শক্তি বিকিরণ করতে থাকে। আর শক্তি বিকিরণ যখন করে তখন সে কেন্দ্রের দিকে ধাবিত হয়। তো যেহেতু রাদারফোর্ড বলেছেন সর্পিলা আকারে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলি, তাহলে সূত্র অনুযায়ী কী হবে? ওই ইলেকট্রনগুলি শক্তি বিকিরণ করবে। আর যদি শক্তি বিকিরণ করতে থাকে এভাবে এবং তারা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতে থাকবে আস্তে আস্তে, যখন নিউক্লিয়াসে তারা আসবে তখন তারা কি হবে? ওই মডেলের আর অস্তিত্ব থাকে না, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব আর থাকবে না। কারণ ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ একত্রিত হয়ে গেলে আমরা তো জানি সাধারণত যারা আমরা বাড়িতে বিদ্যুৎ বা অনেক কিছু ব্যবহার করে দেখি আমরা, নেগেটিভ এবং পজিটিভ যখন এক হয়ে যায় তখন সেই মডেলের আর অস্তিত্ব থাকে না। যেমন তুমি ধরো এখানে যদি আমরা কল্পনা করি এই যে রাদারফোর্ড পরমাণু মডেলের একটি পরমাণু, এখানে পজিটিভ চার্জ অর্থাৎ নিউক্লিয়াসে আমরা জানি প্রোটন এবং নিউট্রন এই দুটি জিনিস রয়েছে। তো প্রোটন আছে ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন হলো নিরপেক্ষ চার্জ। এখানে ইলেকট্রনগুলি যখন শক্তি বিকিরণ করবে, ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করতে করতে এইভাবে আসতে থাকবে তখন কি হবে? সে এক সময় এইভাবে গিয়ে নিউক্লিয়াসে পতিত হবে। আর নিউক্লিয়াসে যখন সে চলে যাবে তখন কি হবে? পরমাণুর অস্তিত্ব আর থাকবে না। তো আমরা এখানে রাদারফোর্ড পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাটা সেটা জানলাম। পরবর্তীতে 1913 সালে বিজ্ঞানী বোর রাদারফোর্ড পরমাণু মডেলের একটি সংশোধন আনেন। সংশোধনটা হলো কোয়ান্টাম তথ্যের উপর ভিত্তি করে তিনি সেই সংশোধন এনেছেন। তিনি বলেছেন যে পরমাণুগুলো নিউক্লিয়াসের চারদিকে কতগুলো নির্দিষ্ট শক্তির কক্ষপথে অবস্থান করে, নির্দিষ্ট শক্তির কক্ষপথে অবস্থান করে। তারা যখন এই কক্ষপথে অবস্থান করবে তখন তারা শক্তি বিকিরণও করবে না অথবা শোষণও করবে না। আর যে নির্দিষ্ট শক্তির কক্ষপথে অবস্থান করে সেই কক্ষপথগুলোকে তিনি শক্তিস্তর নাম দিয়েছেন। যেমন ধরো এটা যদি একটি পরমাণু হয় তাহলে এখানে ধরো এই যে ইলেকট্রনগুলো এখানে আছে, আমি আসলে হলো কি 8টা ইলেকট্রন দেওয়া ঠিক হয়নি, আমি যদি একটি ইলেকট্রনে দেই তাও হবে। কারণ কি, আমরা যদি এই ইলেকট্রনটিকে বলি যে সে এই প্রথম শক্তি স্তরে n = 1, n = 2, n = 3, এখানে n = যখন 1 তখন প্রথম শক্তি স্তর, এই শক্তি স্তরে যখন ইলেকট্রনগুলি থাকবে তারা যখন তাদের শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকবে তখন তারা শক্তির বিকিরণ অথবা শোষণ কোনোটাই করবে না। আবার যদি ধরি আমি এই ইলেকট্রনটি কোনো আমরা বাহির থেকে কোনো শক্তি প্রয়োগ করলাম পরমাণুতে, তখন এই ইলেকট্রনটি উত্তেজিত হবে। উত্তেজিত হলে অর্থাৎ শক্তি শোষণ করবে। শক্তি যখন শোষণ করবে তখন সে কী করবে? উপরের শক্তি স্তরে চলে যাবে। শক্তি শোষণ করলে সে কী হবে? উপরের শক্তি স্তরে চলে যাবে।
আবার যদি ধরো তুমি এই শক্তি এই ইলেকট্রনটি এখানে আসার পর সে যদি আবার যদি তার কাছ থেকে শক্তি মাইনাস করা হয়, শক্তি মাইনাস হয় অর্থাৎ চলে যায়, তাহলে সে আবার নিচের শক্তি স্তরে আসবে। আর মানে সে শক্তি বিকিরণ করবে। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন সে আসবে তখন সে শক্তি বিকিরণ করবে। তো তিনি বলেছেন বোর পরমাণু মডেল অনুযায়ী তিনি যে কথাটা বলেছেন যে পরমাণুগুলো যখন পরমাণুতে ইলেকট্রনগুলো যে কৌণিক ভরবেগ আছে, কৌণিক ভরবেগ, আসলে আমরা ভরবেগ বলতে কী বুঝি? ভর ইন্টু বেগ, আমরা এটাকে বলি ভরবেগ, মাস ইন্টু ভেলোসিটি, ভরবেগ, কৌণিক ভরবেগ। এখন আসো কৌণিক ভরবেগ বলতে কী বুঝি আমরা যদি এটাকে পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস হিসেবে কল্পনা করি, আর এটা যদি প্রথম শক্তি স্তর হয়, এখানে যদি একটি ইলেকট্রন থাকে আর ইলেকট্রনের ভর যদি হয় m এবং সে যদি এইভাবে v বেগে ঘূর্ণায়মান থাকে, তাহলে তার ভরবেগ হবে কি mv, ভরবেগ হবে mv। আর যদি এই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় r, তাহলে কি হবে? ভরবেগের যে ওই আমরা জানি যখন ব্যাসার্ধ r হয় তখন আমরা জানি কৌণিক ভরবেগ ইকুয়াল টু mvr, কৌণিক ভরবেগ ইকুয়াল টু কৌণিক ভর বেগ ইকুয়াল টু mvr। আর ভোর যে কথাটা বলেছেন তিনি বলেছেন যে পরমাণুর কৌণিক ভরবেগ h/2 পাই এর অখণ্ড গুণিতক। এর মানে যদি আমরা অখণ্ড একটি সংখ্যা n দিই, n এর মান যেখানে n ইকুয়াল টু n ইকুয়াল টু 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি হতে পারে, n এর মান 1 2 4 ইত্যাদি অখণ্ড সংখ্যা হতে পারে। এই হলো বোরের কৌণিক ভরবেগ সংক্রান্ত যে মতবাদ, সেটা হলো যে কৌণিক ভরবেগ সমান h/2 পাই এর অখণ্ড গুণিতক। এখন আসো h সমান কি? h হলো প্লাঙ্কের ধ্রুবক। h কি? প্লাঙ্কের কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। tan inverse 34 6.624 into tan inverse 34 জুল সেকেন্ড, এটা হলো প্লাঙ্কের ধ্রুবক। আর তুমি যদি এটাকে কনভার্ট করো তাহলে হবে 6.624 into tan inverse 27 arg সেকেন্ড। তো আমরা বোরের যে মতবাদটা সেটাই জানলাম। বোরের মতবাদ কি বলছি আমরা যে কৌণিক ভরবেগ সংক্রান্ত বললাম, শক্তি স্তর সংক্রান্ত মতবাদ বললাম, হ্যাঁ, তারপর শক্তির বিকিরণ সংক্রান্ত অথবা শোষণ সংক্রান্ত মতবাদ আমরা জানলাম। কিন্তু বোর পরমাণু মডেল দ্বারা আমরা বর্ণালী ব্যাখ্যা করতে পারি। কেমন বর্ণালী ব্যাখ্যা করতে পারি? যেমন তুমি ধরো হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন আছে, আমরা হাইড্রোজেন পরমাণুর এক ইলেকট্রন অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর মতো অন্যান্য মৌলের যদি আয়ন চিন্তা করো, অবশ্যই হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন আছে, হাইড্রোজেনের মতো তুমি অন্য পরমাণু বলতে পারবে না, বলতে পারবা কি? যে আয়ন। যেমন ধরো হিলিয়াম 1+ একটি ইলেকট্রন ত্যাগ করলে, লিথিয়াম 2+ দুইটা ইলেকট্রন ত্যাগ করলে, বেরিলিয়াম 3+ তিনটা ইলেকট্রন ত্যাগ করলে সে হাইড্রোজেনের মতো হবে। যেসব পরমাণুর বা আয়নের একটি ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে তিনি তার
মতবাদ দিয়েছেন এবং সেই মতবাদ দ্বারা কি করতে পারি আমরা বর্ণালী ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, আমরা তো পরমাণু সম্পর্কে সামান্য ধারণা নিলাম, বোর পরমাণু মডেল সম্পর্কে গেলাম। আমরা নেক্সটে যে আলোচনাটা করব, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো, আমরা যদি বলি, এটা বলাটা ঠিক হবে কিনা এখন, আচ্ছা এটা নিয়ে আমরা পরেই কথা বলবো। তোমরা যে ভিডিওটা দেখেছো সেটা একটু বেঁকে গিয়ে স্থির করে একটু দেখো যে আমরা এতক্ষণ কি পড়লাম। আমরা ইলেকট্রন সম্পর্কে, প্রোটন সম্পর্কে, নিউট্রন সম্পর্কে এখন জানব। যেমন তুমি ধরো, আমরা তো পরমাণুর মৌলিক কণিকা নিয়েই আলোচনা করলাম না, চলে গেলাম কোথায়, বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল। ইতিহাস পড়তে গিয়ে আমরা মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে গেলাম পরমাণুর কেন্দ্র, পরমাণুর বাইরের শক্তি স্তর, হ্যাঁ, শক্তি বিকিরণ, শক্তি শোষণ, হ্যাঁ, কৌণিক ভরবেগ, এইসব সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম। আচ্ছা, এখন আমরা যদি পরমাণুর পরিচিতিতে আবার ফেরত আসি, সেটা হলো যে আমরা পরমাণুতে মৌলিক কণিকা থাকে, মৌলিক কণিকা থাকে। কি কিরকম মৌলিক কণিকা? স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা, কম্পোজিট মৌলিক কণিকা। আচ্ছা, আরও তো এরকম 200 রকম মৌলিক কণিকা থাকে। একটা পরমাণুকে ভাঙলে তুমি 200 রকম মৌলিক কণিকা পাবে। এই 200 রকম মৌলিক কণিকার মধ্যে আমরা কি করি, যে স্থায়ী যে মৌলিক কণিকা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3টি মৌলিক কণিকা আমরা বেশি চিনি। তো ইলেকট্রন তো কে আবিষ্কার করেছে সেটা আমরা বই পড়লে জানতে পারবো। তোমরা যদি বই খুলে যে কোনো বই পড়ে তাহলে জানতে পারবা যে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছেন, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের ভর ইত্যাদি যদি আমরা দেখি তাহলে কি হবে, ইলেকট্রনের ভর (9.1 into 10⁻28 গ্রাম। এবং যদি তুমি এটাকে কেজিতে প্রকাশ করো তাহলে হবে 9.1 into 10⁻31 কেজি। আর যদি তুমি ইলেকট্রনের চার্জ সম্পর্কে বলো, সেটা হলো কি 1.6 -1.6 into 10⁻19 কুলম্ব। এটাকে যদি তুমি লেখো -1.6 into 10⁻20, তুমি যদি এটাকে প্রকাশ করো ইলেকট্রোম্যাগনেটিক EMU, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে যদি তুমি প্রকাশ করো তাহলে হবে কি 1.6 into 10⁻20 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আর তুমি যদি এটাকে যদি তুমি প্রকাশ করো -4.8 into 10⁻10 ESU, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তুমি যদি দেখো, আমি এখানে লিখেছি ইলেকট্রনের চার্জ -1.6 into 10⁻19 কুলম্ব, তারপর -1.6 into 10⁻20 EMU, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট, -4.8 into 10⁻10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর সরি, এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এটা হলো ইলেকট্রনের, এটা হলো ভর, আর এটা হলো ইলেকট্রনের চার্জ। প্রোটনকে পি দ্বারা প্রকাশ করে, প্রোটনকে কি দ্বারা প্রকাশ করে? পি দ্বারা প্রকাশ করে। প্রোটনের ভর 1.625 into 10⁻24 গ্রাম, আর 1.625 into 10⁻27 কেজি।
এটা হলো প্রোটনের ভর। একটা হলো গ্রামে আর একটা হলো কেজিতে। আমরা কনভার্ট করলে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। এটা হবে 6725 6725। আর যদি আমরা বলি চার্জ, সেটা হলো প্রোটনের চার্জ। প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের মতোই, এখানে আছে মাইনাস, আর প্রোটনের ক্ষেত্রে হবে শুধুমাত্র প্লাস। 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, 1.6 ইন্টু 10⁻20 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, 1.6 ইন্টু 10⁻10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আমরা একক কনভার্ট কিভাবে করতে হয়, এক একক থেকে অন্য এককে কিভাবে যেতে হয়, আমরা এগুলি নিয়ে সংক্ষিপ্ত একটি ক্লাস একদিন করব ইনশাআল্লাহ। তো হলো কি, তোমার যেমন অ্যাটমিক মাস ইউনিট থেকে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট গেলাম, এর আগে ছিল কুলম্ব, কুলম্ব থেকে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে কিভাবে পরিবর্তন হলো, এই সব সম্পর্কে আমরা একদিন, এবং আমরা সিজিএস, এমকেএস, যে এককগুলি আছে এসআই একক, আমরা এই এককগুলি সম্পর্কে এক একক থেকে অন্য এককে কীভাবে যেতে পারি, এইসব নিয়ে আমরা একটা আলাদা একটা ক্লাস একদিন অবশ্যই করতে চেষ্টা করব। তো নিউট্রন, নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন দ্বারা নিউট্রনকে প্রকাশ করা হয়। আমরা জানি নিউটনের ভর আছে, কিন্তু কি নেই, কোনো চার্জ নেই। নিউটনের কি নেই, কোনো চার্জ নেই। হ্যাঁ, তো নিউট্রন হলো কি নিরপেক্ষ বা নিউট্রাল। নিউট্রন কি নিরপেক্ষ বা নিউট্রাল, এর কোনো চার্জ নেই, কিন্তু এর ভর আছে 1.6725। নিউটনের ভর কি 1.6725, প্রোটনের মতোই, আর চার্জ তার নেই, চার্জ নেই। তো আমরা এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো এখনের যে গুরুত্বপূর্ণ কাজটা, সেই কাজটা হলো আমরা এতক্ষণ তো আমরা জাস্ট পরিচয় সম্পর্কে জানলাম। এখন আমরা প্রমাণ করব বোর পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর ব্যাসার্ধ সম্পর্কে জানব। পরমাণুর ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ ইংলিশ কি রেডিয়াস। রেডিয়াসের প্রথম অক্ষর আর, তাই ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাই পরমাণুর ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ আর সমান সমান n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার। আমরা শক্তির সমীকরণ নির্ণয় করব। E = 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ভাগ n স্কয়ার h স্কয়ার। আমরা বেগ নির্ণয় করব 2 পাই z e স্কয়ার বাই nh। আমরা তরঙ্গ সংখ্যা নির্ণয় করব নিউ বার = 2 পাই বাই h ইন্টু nh বাই 2 পাই সমান সমান n। অর্থাৎ তরঙ্গ সংখ্যাটা হবে যে শক্তি স্তরে থাকবে ইলেকট্রন, সেই শক্তি স্তরটা কত নম্বর শক্তি স্তর। যদি হয় 2 নম্বর শক্তি স্তর, তাহলে তরঙ্গ থাকবে 2টি।
আর যদি হয় 3 নম্বর শক্তি স্তর তাহলে তরঙ্গ থাকবে 3টি, যদি হয় 4 নম্বর শক্তি স্তর তাহলে তরঙ্গ হবে 4টি। আমি একটি চিত্র এখানে এঁকেছিলাম, কিন্তু এটি জায়গা সংকলন হয় না, তা মুছে ফেলছিলাম। এখন আবার চিত্রটা আঁকছি। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। আমি 3টা শক্তি স্তর আঁকলাম। এই 3টে শক্তি স্তরের মধ্যে প্রথম শক্তি স্তরে একটি মাত্র তরঙ্গ, ওয়েভ নাম্বার 1। আর দ্বিতীয় শক্তি স্তরে কি হলো? 2টি তরঙ্গ, 2টি তরঙ্গ। এই হলো দ্বিতীয় শক্তি স্তরে 2টি তরঙ্গ। আর তৃতীয় শক্তি স্তরে থাকবে কি? 3টি তরঙ্গ। এখন আমি তো চিত্রটা আঁকলাম, আমরা তো তরঙ্গ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা নদীতে ঢেউ দেখেছি, এটা একটা তরঙ্গ। আমরা যখন হাঁটি সেখানেও তরঙ্গ থাকে, এক পা উপরে ওঠায় আরেক পা নিচে নামায়, এক পা উপরে ওঠায় আরেক পা নিচে নামায়। এই পৃথিবীতে কোনো প্রাণী তরঙ্গ ছাড়া নড়াচড়া করতে পারে না। কোনো প্রাণী না, কোনো বস্তু এই তরঙ্গ ছাড়া নড়াচড়া করতে পারে না। তুমি বলো আলোক রশ্মি, তার মধ্যেও তরঙ্গ লাগবে। তুমি হাঁটবে, তাও তরঙ্গ লাগবে। তুমি ভাত খাচ্ছ, হাত দিয়ে উঠিয়ে তোমার হাতটা তরঙ্গাকারে তোমার মুখের দিকে আসছে। প্রত্যেকটা বস্তু জন্য, মুভমেন্টের জন্য তরঙ্গ অপরিহার্য। এখন আমরা বলি তরঙ্গটা কি? এটা একটা ঢেউ, এটা একটা ঢেউ। এই চিত্রটা আমি আঁকলাম। ধরো উৎপত্তি স্থল হলো এখানে কোনো গতির। এখান থেকে যদি আমার তরঙ্গ আকারে, অবশ্যই যে কোনো বস্তুতেই যখন চলমান থাকে তখন তার মধ্যে তরঙ্গের সৃষ্টি হয়। এখন একটা কণা এখানে কল্পনা করলাম, কণা বা এটাও একটা বস্তু, কণাও একটা বস্তু, তার অস্তিত্ব আছে। সে কি করবে? এখান থেকে সে ওইদিকে যাবে বা সে নিজে স্থানে স্পন্দিত হতে থাকবে কোনো না কোনোভাবে। সে তো মানে কোনো, আর এই পৃথিবীতে প্রত্যেকটা বস্তু সব সময় সে চলমান থাকে অথবা স্পন্দিত হচ্ছে, কেউই স্থির নয়। সকল, আমরা যে স্থিরটা দেখি সেটা হলো আপেক্ষিক। তুমি যদি বলো যে আমি স্থির হয়ে দাঁড়ানো আছি, নো, আমি স্থির নয়, আমি চলমান অথবা আমি স্পন্দিত হচ্ছি। যেহেতু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাই ঘূর্ণায়মান। আচ্ছা, এখন ধরো এই কণাটা এখান থেকে যদি একটা তরঙ্গ আমি কল্পনা করি এই কণার, তো এই তরঙ্গটা এখান থেকে, এটা হলো বিস্তার, এটা হলো বিস্তার, এটা হলো এই এখান থেকে এতটুকু হলো তরঙ্গটার বিস্তার। আর একটা তরঙ্গ, এটা যদি সাম্যরেখা হয়, এই রেখাটা যদি হয় সাম্যরেখা, তাহলে তার উভয় পাশ দিয়ে, অর্থাৎ এইভাবে গিয়ে এখানে যখন আবার আসবে তখন সে একটি তরঙ্গ। যখন এখান থেকে, এই সাম্য থেকে যখন এই সাম্যের আবার এই বিন্দুতে আসবে তখন সে একটি তরঙ্গ। অর্থাৎ তার 2টা অংশ, এখান থেকে এখান পর্যন্ত একটা অংশ, আবার এখান থেকে এখান পর্যন্ত একটি অংশ, এই 2টা অংশ। এই 2টা অংশের মধ্যে এই, অর্থাৎ সাম্য থেকে তার সর্বোচ্চ দূরত্ব যেটা, সেটা হলো কি? বিস্তার, উপর অথবা নিচে, এই যে তার বিস্তার। এখন ধরো এটা হলো একটা তরঙ্গ, আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যটা কি? তাহলে বোঝা গেল একটা তরঙ্গ যদি এখান থেকে এখান পর্যন্ত হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য হবে এটা, এটা হবে তরঙ্গ দৈর্ঘ্য। আর আমরা আবার এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে অন্যভাবে দেখাতে পারি। অর্থাৎ এই বিন্দুটা যেমন তার অবস্থান, এই অবস্থানটা হলো এখানে, আর এই অবস্থানটা এখানে, দেখতে একই রকম, দেখতে একই রকম। তাহলে এইখান থেকে এই জায়গাটা পর্যন্ত তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বোঝা গেল এতটুকু জায়গা হলো একটা তরঙ্গ। তাহলে আমার এই, তুমি চিত্রে আসো, তার 2টা অংশ আমি বলছিলাম, এই হলো একটা অংশ আর হইলো একটা অংশ। তাহলে বোঝা গেল এর তরঙ্গ দৈর্ঘ্যটা হইলো এখান থেকে এতটুকু,
একটা তরঙ্গ। আবার আবার তুমি যদি বলো এই হলো এখান থেকে এখান পর্যন্ত একটা অংশ, এখান থেকে একটা অংশ, তাহলে দুইটা অংশ, তাহলে বোঝা গেল এখান থেকে এখান পর্যন্ত আরেকটা তরঙ্গ। আবার এখান থেকে এখান পর্যন্ত একটা অংশ, এখান থেকে এখান পর্যন্ত একটা অংশ, তাহলে বোঝা গেল এই পুরাটা হলো একটা তরঙ্গ। আমার কয়টা তরঙ্গ হলো? 3টা তরঙ্গ হলো। এর মানে আর শক্তি স্তর সংখ্যা হলো 3, n = 1 এটা, n = এটা হলো প্রথম শক্তি স্তর, এটা হলো দ্বিতীয় শক্তি স্তর n = 2, আর এটা হলো তৃতীয় শক্তি স্তর n = 3। 3 নম্বর শক্তি স্তরে 3টা তরঙ্গ উপস্থিত থাকবে, অর্থাৎ তরঙ্গ সংখ্যা হলো 3। আমরা এই জিনিসগুলি আজকে জানলাম। নেক্সট ডেতে আমরা এই নেক্সট ভিডিও যেটা হবে আমাদের আগামী ভিডিওতে আমরা এই প্রমাণগুলি করব ইনশাল্লাহ। এবং এই জন্য আমাদেরকে কিছু গাণিতিক বিষয় লক্ষ্য রাখতে হবে। এই প্রমাণগুলি করতে হলে আমাদেরকে কিছু জ্যামিতি জানতে হবে। যেমন তুমি পারপেন্ডিকুলার, প্যারালাল বা সমকোণ, হ্যাঁ, অর্থোগোনাল, হ্যাঁ, তুমি যদি জানতে তুমি লম্ব কাকে বলে, সমান্তরাল রেখা কি, হ্যাঁ, তারপর সমকোণ কি, ত্রিভুজ কি, এইসব আমাদেরকে জানতে হবে। আর এইসব প্রমাণ করতে হলে আমাদের এখানে আছে, যেমন তোমার ধরো এই তুমি যদি বলো এখানে যে পাই, এই পায়ের মানটাও আমাদেরকে জানতে হবে, পায়ের মানটা মুখস্থ থাকতে হবে। আর ইলেকট্রনের চার্জ তো আমরা জানি, আমরা একটু আগে লিখেছিলাম বোর্ডে, নিশ্চয়ই তোমরা দেখেছো, এবং এটা অবশ্যই মুখস্থ করবা। ইলেকট্রনের চার্জ মুখস্থ থাকতে হবে, ইলেকট্রনের ভর জানা আছে, আমাদের জানতে হবে ইলেকট্রনের ভর। আর এনের মান আমরা তো জানি, এনের মান কি, যখন আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে 1, হাইড্রোজেনের ক্ষেত্রে এনের মান হলো 1, তাহলে এটা আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। আর প্লাঙ্কের ধ্রুবকও আমরা লিখেছি, এটা আমাদের জানা। হ্যাঁ, তারপর জেড হলো কি, আমরা জানি পারমাণবিক সংখ্যা। জেড মানে কি? পারমাণবিক সংখ্যা। কোনো মৌলের পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, তাই আমরা জেড লিখছি। আর হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1, যেহেতু এর প্রোটন সংখ্যা 1। যে কোনো মৌলের প্রোটন সংখ্যা যত, তার পারমাণবিক সংখ্যা তত। আর আমরা যদি আমরা এখন পারমাণবিক সংখ্যা জানতে হলে আবার আমাদেরকে যেতে হবে ওই পর্যায় সারণীতে। পর্যায় সারণী আমি তোমাদেরকে অবশ্যই পর্যায় সারণী সম্পর্কে ধারণা দেব। পর্যায় সারণীর যে আধুনিক যে পেরিওডিক টেবলটা আছে, সেটা আমি এখানে রেখে তোমাদেরকে আমি পর্যায় সারণী সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, যে কেউ অবশ্যই রসায়ন সম্পর্কে তার ভালো ধারণা থাকবে ইনশাআল্লাহ। আর আজকে এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা রাখি তোমরা পরবর্তী ভিডিও অবশ্যই দেখবে আর আমার সাথেই থাকবে। লাইক, কমেন্টস এবং আমার এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।